ওকে, সো হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি ভাষাটা শুরু করতে পারি। যারা একদমই বেসিক লেভেল আছেন, যারা একদমই দুর্বল আছেন, প্রত্যেকে মনোযোগ দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। বলছে ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পড়াশোনা থেকে শুরু করে বিদেশে যাওয়া, ভালো চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখার জন্য এই ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে। এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। এটা আমার যে লেখা বইটা আছে, অর্থাৎ স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আপনারা অনেকেই বইটা নিয়েছেন। আপনারা কি এখান থেকে কেউ নিয়েছেন? যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছেন, আজকে বই হাতে পেয়েছেন, এরকম কেউ আছেন আমার বইটা নিয়েছেন? আপনার এখন নেই নেই। না, নিচ্ছেন? যারা নিয়েছেন তাদের কথা হাতে বলছি। পেয়েছি, হাতে আজকে পেয়েছেন? হাতে পেয়েছি। ওকে, ঠিক আছে। তো ওই 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 বইটাতে থিওরিটিক্যাল পার্টে একদম ফার্স্ট চ্যাপ্টারে এই বিষয়গুলো দেওয়া আছে। তো এটার পিডিএফও আমি দিয়ে দিব আপনাদের। তো এখানে আমি, আপনারা যারা ফ্রি ক্লাসেও জয়েন করছিলেন, আমি বলছিলাম যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমি 7টি পয়েন্টের কথা বলছিলাম, যে এই 7টি বিষয় সম্পর্কে, 7টি টপিক সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে, তাহলে ল্যাঙ্গুয়েজটি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। ফার্স্ট অন ইজ সেন্টেন্স। প্রথম বাক্যটা কি? সেন্টেন্স। আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা বা কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। এখন এই সেন্টেন্সটা মূলত কি, কেন এটা জানতে হবে ইংরেজি শেখার জন্য? জাস্ট 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। 7টি পয়েন্ট যে 7 দিনে শেষ হবে এরকম না, এর ভিতরে অনেক কিছু আছে। তো দেখেন, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে তৈরি হচ্ছে? শব্দের ব্যবহারের মাধ্যমে। এই সেন্টেন্স দুইভাবে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এটা আমাকে জানতে হবে। কেন জানতে হবে? এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো জানা থাকলে আপনি যখন একটা স্টোরি পড়বেন, একটা রিডিং প্যাসেজ ইংলিশে পড়বেন, সেটা পড়ার পর আপনি বুঝতে পারবেন এই সেন্টেন্স গুলোর সেন্সটা কেমন, থটটা কেমন, ঠিক কেমন অর্থ এরা দিচ্ছে। এটা আপনি সহজে বুঝতে পারবেন বা নিতে পারবেন। তো বোঝার চেষ্টা করেন ভালোভাবে, প্রত্যেকটা বিষয় দেখার চেষ্টা করেন, জাস্ট যে বিষয়টা বলছি। এরপর দেখেন সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্স এর উপকরণ। সেন্টেন্সের উপকরণটা মূলত কি? ফার্স্ট অফ অল, by making every sentence, you have to know that which one is subject, which one is verb, which one is complement or object or adverbials. এই প্রত্যেকটা বিষয় আপনাকে পারফেক্টলি জানতে হবে, যে একটা সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, অ্যাডভার্বিয়াল জিনিসটা কি। এটা আপনাকে নিতে হবে, জানতে হবে। এটা না জানলে আপনি কখনোই একটা ল্যাঙ্গুয়েজকে পারফেক্ট ওয়েতে লিখতে পারবেন না বা বলতে পারবেন না। এরপর দেখেন পার্টস অফ স্পিচ। এটা কি? একটা সেন্টেন্স যখন তৈরি হয়, সেই সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। কি বললাম? এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এগুলোর নাম আপনারা প্রত্যেকেই জানেন, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। প্রতিটা ওয়ার্ডই এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর থেকে একটা না একটা হবে। তো কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এটা আপনাকে চিহ্নিত করতে হবে। এরপর মানে এই পার্টস অফ স্পিচ যদি কেউ জানে, এটি সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, তার 50% ইংলিশ গ্রামার জানা হয়ে যায়। কি জানা হয়ে যায় বলছি? 50% ইংলিশ গ্রামার তার জানা হয়ে যায়। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজিতে ভার্বের গুরুত্ব অপরিসীম,
কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এজন্য ভার্বকে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। যারা ইংরেজিতে ভোকাবুলারিতে দুর্বল এবং মনে করেন যে আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা নেই, এই ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি জানতে হয়। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের দরকার, সাবজেক্ট শুরুতে থাকে, তারপরে এই ভার্ব বসে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত বেশি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে, ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করতে পারে। এই ভার্বের ফর্ম আছে যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। এই ফর্মের পরিবর্তন হয়ে মূলত কথার বা টাইমের পরিবর্তন হয়। আমরা টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বের ফর্মের পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন। তো এগুলো হচ্ছে বুঝতে হবে। এরপর টেন্স শিখতে হবে, টেন্স মানে সময়। তো আপনারা এই পয়েন্টগুলো জাস্ট একটু লিখে রাখেন যে আমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে জাস্ট 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স কম্পোনেন্ট অর্থাৎ সেন্টেন্সের উপকরণ সম্পর্কে ধারণা রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে ভার্ব সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছি? আমাকে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। কিসের ব্যবহার বলছি? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাকে জানতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আবারও বলছি, কাজটা একটা মিনিট একটু টাইম দেন প্লিজ। প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এটা কেন রাখতে হবে সেটা আমি বলবো। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি এই পাশের পেজটাতে আসি। যারা ফ্রি ক্লাস করছিলেন তাদের মনে থাকার কথা, যারা করেননি তারা শুরু থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু দেখেন, ভালোভাবে দেখার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছে, হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশে একটা পার্টিকুলার স্ট্রাকচারে ব্যবহার করতে হয়। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স যখন আপনি তৈরি করতে চান বা তৈরি করতে যান, একটা স্ট্রাকচারে ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। আফটার দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট ভার্ব। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের ব্যবহার করতে হয়। তারপর এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। কারণ এই অবজেক্টের জায়গাটাতে মানে এক্সটেনশনের জায়গাটাতে কখনো অবজেক্ট বসতে পারে, কখনো কমপ্লিমেন্ট বসতে পারে, কখনো অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এই জিনিসগুলো মূলত কি আমাকে বুঝতে হবে। বাট এটা মনে রাখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। ইন দ্য প্লেস অফ এক্সটেনশন ইউ হ্যাভ টু পুট অবজেক্ট, কমপ্লিমেন্ট অর অ্যাডভার্বিয়ালস অর অ্যাডভার্বিয়ালস। বাংলা সেন্টেন্স গুলো কিন্তু এইভাবে হয় না। বাংলায় কিন্তু ভার্ব অলওয়েজ লাস্টে বসে। আমি ভাত খাই, এই বাক্যটা যদি বাংলায় করি কি হয়? আমি, তারপর আসে ভাত, তারপর আসে খাওয়া। বাট ইংলিশে কিন্তু ভাতটা শেষে, বাংলায় কিন্তু ভাতটা সাবজেক্টের পরে, অর্থাৎ বাংলায় অবজেক্ট সাবজেক্টের পরে বসে, ইংলিশে অবজেক্ট লাস্টে বসে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে এইটা ব্রেনে রেখে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সাবজেক্টের পরে যেন ভার্বটা থাকে। তো দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো।
হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক ইংলিশ, রহিম ইংরেজি বলে। হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। একটা বাক্যে সাবজেক্টের পরে যদি আপনি ভার্বটা ইউজ করতে পারেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, কি খাই, কি খান আপনি, ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি এসে যায়। উই প্লে, আমরা খেলি, কি খেলি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তো আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, বসান একটা। ইউ ডু, তুমি করো, কি করো, ইউ ডু দা ওয়ার্ক। হি ড্রাইভ, সে চালায়, কি চালায়, মানুষ চালায় কি, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস, সে আঁকে, মানুষ আঁকে কি, ছবি আঁকে। শি ড্রস আ পিকচার। দে গো, তারা যায়, কোথায় যায়, দে গো টু স্কুল। রহিম স্পিক, রহিম বলে, কি বলে, ইংরেজি বলে। এখন দেখেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট দুই প্রকার, মনে রাখবেন। একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, বা এটাকে ডিরেক্ট অবজেক্টও বলে। আর ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, এটাকে ইনডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্টও বলা হয়। আর কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? এমন কোন সেন্টেন্স যার সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকে। যেমন এইখানে একটা বাক্য দেখেন, হি ইজ আ ফার্মার, অর্থাৎ যে লোকটা হি, সেই লোকটাই ফার্মার। যে ফার্মার সেই হি, অর্থাৎ সাবজেক্টে যে আছে, অবজেক্টেও সে আছে, তার সম্পর্কে বলা হচ্ছে। হি বিকেম আ ইউটিউবার, আর হি ওয়াজ আ ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল, বা সে একজন ইউটিউবার হয়েছিল। মানে যে লোকটা হি, সেই ইউটিউবার, যে ইউটিউবার সেই হি। অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হলে সেটাই কমপ্লিমেন্ট, পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। আই এম আ টিচার, যে আই সেই টিচার। দে আর প্লেয়ার্স, যারা দে তারাই প্লেয়ার। অর্থাৎ কোনো বাক্যে যদি এই অ্যাম ইজ আর ওয়াজ এর মেইন ভার্ব হিসাবে বসে, তাকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্বিয়ালসটা হচ্ছে কোনো বাক্যের ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করে, তাহলে তাকে অ্যাডভার্বিয়ালস বলে। যেমন, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। কোথায় যায়, ওয়ার, স্কুলে। কোথায়, স্কুলে। কি যায়, কাকে যায় বললে হবে, এটা মেলে, মিলবে না। অর্থাৎ এই টু স্কুল কিন্তু কোনো অবজেক্ট না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। তো এই ফাংশনগুলো বুঝতে হবে যে কোনটা অ্যাডভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট। যেমন এই বাক্যটাকে যদি আপনাকে দিয়ে বলে দে গো টু স্কুল, এটা প্যাসিভ করো, তো আপনি কখনো করতে পারবেন না, এটা কখনো প্যাসিভ করা যায় না। যার অবজেক্ট হয় না তাকে তার প্যাসিভ করা যায় না। এই গো ভার্বটাকে বলা হয় একটা ইনট্রানজিটিভ ভার্ব। যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর বাকিগুলো এখানে সব ট্রানজিটিভ ভার্ব, এগুলোর অবজেক্ট আছে, এগুলো প্যাসিভ করা যায়। এখন একটা বিষয় দেখেন, এই যে সেন্টেন্স গুলো লিখছি, আমরা সারা জীবন এরকম সেন্টেন্স লিখতে অভ্যস্ত, যে আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। সি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। অ্যাজ ইউজুয়াল, কেউ কোনো কাজ করে। আমরা সব দিনে এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। যারা আমার সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে ছিলেন, তাদেরকে আমি বলছিলাম কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি, বা একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, স্লোলি ভাত খাই। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ খাওয়ার সময় আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা কেমন, আপনার বিহেভিয়ারটা কেমন। আপনি যে স্লোলি খান, ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান, ইন মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন ডু ইউ ইট রাইস, আমি আহ সন্ধ্যাবেলায় খাই, বা আমি দিনে 3 বার ভাত খাই। আই ক্যান সে 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই ডু ইউ ইট রাইস, আপনি কেন ভাত খান, ভাত খাওয়ার কারণটা কি, রিজনটা কি, এটাকে অ্যাডভার্ব অফ রিজন বলে। আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। জাস্ট আই ক্যান সে টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট পেতে, এনার্জি ইন মাই বডি, to get energy in my body. So I eat rice very slowly in my room 3 times a day to get energy in my body. So এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো কিন্তু কমপ্লিট করতে পারি, কভার করতে পারি। দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি। খেলার মাঠে আমরা মারামারি করি না, ফাউল করি না।
কোথায় ফুটবল খেলেন? ওয়ার ডু ইউ প্লে ফুটবল? ইন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ভদ্রতার সহিত ফুটবল খেলেন, কখন খেলেন? ইন দ্য আফটারনুন। আমরা বিকালবেলা ফুটবল খেলি। আপনি যে ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি। জাস্ট টু ডু। ডু মানে কি? করা। টু ডু, করার জন্য বা করতে। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করো। যেমন বাক্যটা কতটুকু ছিল? ফুটবল বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। সেখান থেকে বড় করছি কিভাবে? জাস্ট ভার্বটাকে ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে, একটা সিম্পল সেন্টেন্সকে লং করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। সো আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 times a day টু গেট এনার্জি ইন মাই বডি। আমার শরীরে শক্তি পেতে, টু গেট এনার্জি ইন মাই বডি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি ভেরি পলাইটলি, ভেরি পলাইটলি। ইন দ্য ফিল্ড, মাঠে। কোথায় ফুটবল খেলি? মাঠে। ইন দ্য আফটারনুন, কখন? বিকাল বেলা। কখন? বিকাল বেলা। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করতে। হি ড্রাইভস আ কার, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক? হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক? ওয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক? জাস্ট বসাই দিবেন। এগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে বা প্রেপোজিশনাল ফ্রেজও বলা হয়। অর্থাৎ আমার এখানে যে ইন মাই রুম বা ইন দ্য ফিল্ড, এটা ফুটবল খেলি আমি, এখানে ইন এর পরিবর্তে এটা অন দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইন দ্য আফটারনুন, এটা ঠিক আছে। তো এই যে প্রেপোজিশন গুলোর ব্যবহার করছি, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ডু মানে করা, টু ডু মানে করতে। অথবা ফর ডুইং বলা যায়, ফর ডুইং। টু ডু ইকুয়াল টু ফর ডুইং, মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস ভিয়ান। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব রিলেটেড ওয়ার্ড বসালে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তো এরকম কিছু ফাংশন একটু বুঝে নিতে হবে। তাই ছাড়া যে কোনো সেন্টেন্সকে, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করার ওয়ে হচ্ছে জাস্ট, প্রত্যেকটা সেন্টেন্সে তো শুরুতে সাবজেক্ট থাকে, দেন ভার্ব। সেই ভার্বটাকে কোশ্চেন করতে হয় ডাবল বেস ওয়ার্ড দিয়ে। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম ফর গেটিং অবজেক্ট। আফটার গেটিং অবজেক্ট, again you have to ask the question to the verb with how, where, when, why. In this way you can be able to make long English sentence. He drives a car, সে একটা গাড়ি চালায়। কিভাবে চালায়? হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই কেয়ারফুলি একটা গাড়ি চালায়। সে কেয়ারফুলি যে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? অন দ্য বিজি রোড, আই ক্যান সে অন দ্য বিজি রোড। সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। সে যে কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। ইন দ্য ইভিনিং। হ্যাঁ, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইভি এ এনার্জি। সে যে ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? টাকা উপার্জন করার জন্য, টু আর্ন, উপার্জন করতে। অথবা ফর আর্নিং, টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি কিন্তু লং সেন্টেন্সে পরিণত করতে পারেন। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন মানি। তো এইভাবে আপনারা শর্ট সেন্টেন্সকে লং করতে পারেন। এগুলোর আরো অনেক ওয়ে আছে, অনেক প্রসেস আছে, আমি দেখাবো। বাট এই যেটা দেখালাম, এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি, সব থেকে ইফেক্টিভ কৌশল। হ্যাঁ, এইটা অনুসরণ করতে পারলে যে কোনো রাইটিং টাস্ক ভালো করা যায়। জাস্ট একটা সাবজেক্ট নেবেন, এরপর যে কাজটা করা হয় সেটা বসাবেন, দেন ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে থাকতে হয়। তো এই গেল অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস বা কমপ্লিমেন্টের কথাটাও তো বললাম। আর এই যেখানে মেইন ভার্ব বা এরকম প্রিন্সিপাল ভার্ব থাকে, এগুলোকেই মূলত বড় করা যায়। এই ছোট ছোট মানে যেগুলোতে বি ভার্ব থাকে, যেমন হিজ আ ফার্মার, এগুলোকে কিন্তু এভাবে প্রশ্ন করা যায় না। এটাকে কি প্রশ্ন করা যায়? কোথায়, কি, কেন, কিভাবে দিয়ে ইজ, সে একজন ফার্মার। এগুলো এখানেই ফুল স্টপ, এগুলো কিন্তু আর বড় হয় না এভাবে। তো যাই হোক, যে কথাগুলো বললাম বা যেটা দেখালাম, এটা একটু বুঝে রাখবেন, নিয়ে রাখবেন। এটা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য সত্যিকার অর্থেই দরকার বা প্রয়োজন। কেউ কি কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন যে কিভাবে লং সেন্টেন্স গুলো করতে হয় শর্ট সেন্টেন্স থেকে? বুঝতে পারছেন? এটা নিয়ে আমি আরো ধারণা দিব, কনসেপ্ট দিব, আরো করাবো আপনাদের, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট আর একটু সামনের দিকে যাই। এখন এই যে সেন্টেন্স গুলো, এখন আমরা দেখবো স্পোকেন ইংলিশটা কি। আপনি যে ইংলিশটা শিখবেন, ইংলিশে কথা বলবেন,
কথা বলতে গেলে আমার কোথায় সমস্যা হয়, কথা কেন আমরা বলতে পারি না, এইটার জন্য আমি কি কি বলছিলাম আপনাদের কারো মনে আছে কিনা? দেখেন প্রত্যেকটা ভার্ব, এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, এই যে ভার্ব গুলো না, এই প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, মেইনলি 3টা ফর্ম জানলেই হয়, টোটাল 5টা ফর্ম থাকে। এই ফর্মের পরিবর্তনের মাধ্যমে কিন্তু টাইমের চেঞ্জ হয়। এখানে কিন্তু ভার্বগুলোর বেস ফর্ম দেওয়া আছে বা V5 দেওয়া আছে। মানে এই ভার্বগুলো দিয়ে যে মানে এই যে সেন্টেন্স গুলো বোঝেন, এই বাক্যগুলো আমি যদি আপনাকে বলি যে এটা কোন টেন্সের সেন্টেন্স, আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দা ওয়ার্ক, আপনি যারা টেন্স চেনেন বা বোঝেন এক বাক্যে বলবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন কি? হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ড বা যে কাজটা অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, প্রতিদিন হয় বা রেগুলার ওয়েতে হয়, এটাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আরেকটু বুঝেন, আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, আমি যেটা বলছি আপনাকে, এইভাবে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে কখনো এগোনো যায় না। আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, তখন বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়। এই বিভিন্ন টাইমে কথা বলার জন্য আমরা মূলত টেন্স শিখি। আমি আগেও আপনাদেরকে বলছি, টেন্স মানে কি? সময়। আপনারা জানেন টেন্স একটা কম্পালসারি টপিক, যারা ইংরেজি শিখতে আসবে, শিখতে চায়, তারা প্রত্যেকেই টেন্স শেখে। টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয় প্রকার আছে? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে, আপনারা জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 এ 4 এ 12টা। আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, খাইতেছি, এভাবে 12টা করতে পারবেন। অর্থাৎ ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে 12 ভাবে বলতে পারবেন। অর্থাৎ এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে বলছি, এই 12টা টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ, অক্সিলারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব, এর ফর্মের চেঞ্জ হয়। এইটা যারা ঘটাতে পারে, যারা করতে পারে ইনস্ট্যান্টলি, তারা ইংলিশে কথা বলতে পারে। আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমি যখন বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলতে যাই, ইনস্ট্যান্টলি ভার্বের সঠিক ফর্মটাকে আমি ইউজ করতে পারি না টেন্স ধরে, যেটা আপনাকে শিখতে হবে। এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে: ইট, এইট, ইটেন, ইটিং, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গান। এখানে এটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমন মনে করেন ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। এইটা দিয়ে আমি যদি একটা কনভারসেশন করি, মনে করেন এ এবং বি দুইজন বন্ধু, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, দুইজন এক জায়গায় থাকে। এ বি কে বলছে, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? অর্থাৎ আপনি কি রাতে ভাত খেয়েছেন। বাংলাটা কি? আপনি কি রাতে ভাত খেয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছেন, গিয়েছেন, থেকেছেন, খেয়েছেন, এগুলো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। বি বলছে, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন ভাত খাইতেছো বা আপনি কি এখন ভাত খাইতেছেন? আর ইউ ইটিং রাইস নাও? এ বলছে, আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। তাহলে দেখেন দুইজনের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশনে আমি প্রত্যেকটা সেন্টেন্স একটা কমন ভার্ব ব্যবহার করার চেষ্টা করছি, ইট মানে খাওয়া। কিন্তু দেখেন কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এইট, কোথাও লিখছি উইল নট ইট। ইট শব্দটাকে কেন ইটেন, ইটিং, এইট, উইল নট ইট লিখলাম? কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি দুইজনের ভিতরে কথা হচ্ছে, তখন তো আর একটা টাইমে রেখে লেখা যায় না, বলা যায় না, সময়ের পরিবর্তন করতে হয়। যেমন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই যে টেন্সের পরিবর্তন, এটা কিভাবে হলো? জাস্ট ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এটা করা শিখতে হবে। প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে আমরা যখন একজনের সাথে কথা বলি, ইংলিশে কথা বলতে চাই, যে টাইমটাই কথা বলি ওই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা বসাতে পারি না। এইটাই হচ্ছে 1 নম্বর ব্যারিয়ার, যার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। যারা এই জায়গাটা ইনস্ট্যান্টলি করতে পারে, বুঝতে পারে, সে ইংলিশ এক্সপার্ট। যে পারে না, সে পারেই না। তো এটা আমাদের শিখতে হবে। এই স্পোকেন ইংলিশ মানে এটাই। এই যে আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন, এই সব ক্লাসে দেখবেন ভার্বের অমুক ফর্ম, ভার্বের তমুক ফর্ম, অর্থাৎ জাস্ট টাইমটা বোঝা, সেন্সটা বোঝা, সেই টাইমটাকে সঠিকভাবে ব্যবহার করা প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ। এইটাই স্পোকেন বাই ইংলিশ, জাস্ট এতটুকুই, এর বাইরে এই ল্যাঙ্গুয়েজে কিছুই নেই, নাথিং। বুঝতে পারছি?
ইংরেজিতে আমরা কথা বলতে পারি না কেন? যে টাইম মেনটেন করে আমি কথা বলবো একজনের সাথে, আমি টেন্সের হয়তো স্ট্রাকচার জানি, ডেফিনেশন জানি, বাট সেই ডেফিনেশন বা স্ট্রাকচার অনুযায়ী আমাকে যে ভার্বটাকে ব্যবহার করতে হবে সেইটা আমি ইনস্ট্যান্ট কনভারসেশনে বা স্পিকিং এ করতে পারি না। এই জন্যই আমার ভুল হয়। ভুল অন্য কোনো জায়গায় হয় না। ভার্ব যে ঠিক রাখতে পারে তার সম্পূর্ণ সেন্টেন্স ঠিক, ভার্বের জায়গা যে ভুল করে তার সব ভুল। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্বের ভোকাবুলারি বেশি করে পড়তে হবে, এইটাই ল্যাঙ্গুয়েজ। দেখেন, 12টা টেন্স মেনটেন করে যদি সেন্টেন্স তৈরি করা হয় তাহলে কেমন হয়? এই যে একটা পার্টিকুলার ভার্ব, ড্রাইভ, ড্রাইভ মানে আমরা জানি চালানো। দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। পরিবর্তনটা কোথায় হয় দেখেন, হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু সেম থেকে গেছে, পরিবর্তনটা হয়েছে ভার্বে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। অর্থাৎ ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে, কতগুলো টাইমে নেওয়া যায় বা বলা যায়, এইটাই হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ। এখানে আমার 7টা লেখা হয়ে গেছে, টোটাল এরকম 12টা আছে। কিন্তু এই যে 12টা টেন্স আছে বলছি, কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ থট বা সম্পূর্ণ চিন্তা ভাবনাটাকে প্রকাশের জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। টেন্স একটা সাইড আর মডাল, সেমি মডাল আরেকটা সাইড, তারা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, এই ধরনের সেন্স দেয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু, গোয়িং টু, এগুলো সবই মডাল ভার্ব বা সেমি মডাল ভার্ব। যেমন, আর মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে দেখেন, টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, কখনো বলছি ড্রাইভস, কখনো বলছি ড্রোভ, কখনো বলছি উইল ড্রাইভ, কখনো বলছি ইজ ড্রাইভিং। বাট যখন আর মডাল সেমি মডাল দিয়ে সেন্টেন্স করবেন, দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর দরকার। এই যে এক একটা সময়ের পরিবর্তন, এই যে মডালের সেন্সের পরিবর্তন, এটা বুঝতে হবে। সাবজেক্ট হি, এরপর মডাল মানে কি, এটা অক্সিলারি, হেল্পিং ভার্ব। অক্সিলারি কেন বলছি, এদের পরে একটা মেইন ভার্ব আছে, এই ভার্বের আগেগুলো বসতেছে। তো মেইন ভার্ব গুলো বেস ফর্ম হবে, সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড। মেইন ভার্বের ফর্মের কিন্তু এখানে চেঞ্জ হয় না। এই দেখেন, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি উড রেদার ড্রাইভ আ কার, সে গাড়ি চালা, তার বরং গাড়ি চালানো ভালো। তো যাই হোক, এইভাবে টোটাল 12টা টেন্স আর 18টা মডেল, টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়। মানে একটা পার্টিকুলার ভার্ব পেয়ে ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নেওয়া যায় বা বলা যায়। এইটা যদি কেউ করতে পারে, আর এইগুলো কিভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হবে সেটা একটু দেখতে হবে, সেটা করতে পারলে জাস্ট এই সেন্স গুলোকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এ আমরা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করতে হবে আমাদের। এর বাইরে ল্যাঙ্গুয়েজে আর কিছু নেই। আমি দুইটা সাইড আপনাকে বললাম, আপনারা কেউ ধরতে পারছেন কিনা? একটা হচ্ছে সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয়, লং করতে হয়, সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন দিতে হয়, টেনে লম্বা করতে হয়। সেটা কি? ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, হোয়াট, হুম, হাউ, হোয়ার, হোয়েন হয়। আরেকটা সাইড কি বলছি, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ঘোরাতে হয়, কিভাবে সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। পরিবর্তনটা কিভাবে হয়? জাস্ট ভার্বের বিভিন্ন ফর্ম বসিয়ে, টেন্স মেনটেন করে, মডাল বা সেমি মডাল মেনটেন করে। এর বাইরে এই ল্যাঙ্গুয়েজে আর কিছুই নেই। জাস্ট এইটা যে পারবে সে এক্সপার্ট হতে পারবে, এইটা যে পারবে না সে পারবে না। এটা তো কঠিন জিনিসটা।
তার মানে মেইনলি কি কি জানতে হবে দেখেন, ফর্মস অফ ভার্ব। যারা আমার বইটা নিয়েছেন বইটাতে আছে দেখবেন কনজুগেশন অফ ভার্বের পার্টে। এরপর জানতে হবে টেন্স, মডাল এবং সেমি মডাল, প্যাসিভ। এই এই যে 30টা স্ট্রাকচার, এখানে 24টা লিখছি কারণ আমি এখানে টেন্স 7টা লিখছি, বাকি 5টা লিখিনি। তো আহ, এই যে 30টা স্ট্রাকচারের কথা বলছি, এদের আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে প্যাসিভের। প্যাসিভ সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এই প্যাসিভ ভয়েসের ব্যবহার নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, আমি আপনাদেরকে দেখাবো সেটা নেক্সট ক্লাসগুলোতে। এটা আমি আপনাদের ফ্রি ক্লাসেও বলছিলাম, তো আজকে আর এটা নিয়ে কথা বলবো না। বাট মেইন পার্ট হচ্ছে এইটাই, এই যতটুকু বললাম যা বললাম। প্রথমত আমি আবারও বলছি, মেইনলি 7টা পয়েন্ট জানলেই হয়। 1 নম্বর হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, 4 নম্বর হচ্ছে ভার্ব, 5 নম্বর হচ্ছে টেন্স, 6 নম্বর হচ্ছে মডাল এবং সেমি মডাল। কেন? টেন্সের 12টা টাইম, এই 12টা টাইম দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করার জন্য, আরো বাড়ানোর জন্য, আরো ডেভেলপ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল বা সেমি মডাল ভার্ব জানতে হয়। তো এটা জানতে হবে। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এইটা পারলে আর কোথাও সমস্যা হবে না। তো এই হচ্ছে বিষয়। আমরা এই পেইড কোর্সে আমি অল্প অল্প করে করাবো। অর্থাৎ আমি তো আপনাদের সাথে আছি, শেখাচ্ছি, করাচ্ছি। যতটুকু করাই ততটুকু যেন নিতে পারেন, বুঝতে পারেন। একসাথে অনেক বেশি কিছু করাই ফেললে আপনাদের ব্রেনে থাকবে না, আপনারা ধরে রাখতে পারবেন না। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনারা কি একটু বুঝতে পারছেন বা নিতে পারছেন? আপনাদের শিখতে হবে না কিছু, আগে জানেন জিনিসটা কি, ভিতরে কি আছে, কি করা লাগবে আমার। একদিনে তো সব শিখে যাবেন না, ধৈর্য হারালে হবে না। বারবার একটা কথা বলছি, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, আপনাকে ধৈর্য ধরতে হবে। উইদাউট কিপিং পেশেন্স ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি টাকা দিছি, পেইড কোর্সে ভর্তি হয়েছে তাই বলে একদিনই শিখে যাবেন? যে ল্যাঙ্গুয়েজটা 10 বছর 15 বছর ধরে শিখতে পারতেছেন না, একাডেমিক পড়াশোনা শেষ, জব লাইফ শেষ, তারপরেও শিখতে পারছেন না, সেটা 1-2 দিনে হয়ে যাবে না। এটা তো আমি একটা ডেডলাইন দিয়েছি, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। তার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক ফলো করতে হবে। আমি যেভাবে এগোই সেভাবে আপনাকে একটু কোঅপারেট করে চলতে হবে। এটা করতে পারলে হবে। বাট আমি আজকে একটা ক্লাস করলাম, আমার একটু কঠিন লাগতেছে, গ্রামার বুঝতেছি না, তাই বলে হাল ছেড়ে দিবেন, হতাশ হয়ে যাবেন, আমি পারতেছি না বলে থেমে থাকলে হয়ে যাবে না। সেটা ওইখানেই থাক, আপনি বুঝলেন না, দরকার নেই বোঝার, তারপরেরটা বোঝেন। বাট আমি পারলাম না বলে আমি ছেড়ে দিব, এটা করলে হবে না। আর আমাকে সময় দিতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে দিয়ে যে আমি স্পিকিং করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, সেই জায়গা পর্যন্ত যেতে গেলে তার আগে যে বেসিক থিংস গুলো দরকার, বিষয়গুলো দরকার, যে কনসেপ্টটা আমার আপনাকে দিতে হবে, সেইটা দেওয়ার টাইম তো আপনি আমাকে দিবেন। না হলে একদিনেই তো আপনি কথা বলা শুরু করতে পারবেন না। সেটা যদি আপনি বলেন, আপনি বারবার ভুল করবেন, ভুল ভুলই থেকে যাবে। আমি যদি সেটা সংশোধন করে দিই, ওই সংশোধন জিনিসটাই আপনি বুঝবেন না। যে এই জিনিসটাতে স্যার সংশোধন করে দিছে, এটা এইভাবে সংশোধন হয়েছে, এটা আপনি বুঝবেন না। এই জন্য এই বেসিক বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। কারণ আমি যাদেরকেই পড়াই, আমি চাই যে সে ইংলিশে এক্সপার্ট, প্রফেশনাল, অর্থাৎ নিজে ইংলিশে মাস্টার্স হোক, এই ল্যাঙ্গুয়েজটাকে তার অ্যাসেট বা সম্পদ হিসেবে নেই। বুঝতে পারছেন? তো আপনারা এই বিষয়গুলো একটু কভার করে ফেলবেন। আমি ফার্স্ট ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর নেক্সট ক্লাসে আমি আপনাদের এই প্রোনাউন্সিয়েশনটা নিয়ে কথা বলবো, কারণ প্রোনাউন্সিয়েশন অনেক বড় একটা টপিক। এখন যদি আমি এবার শুরু করি, অনেক অনেক টাইম লেগে যাবে। আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এই দেখেন আমি ওপেন করে রাখছিলাম, আপনাদের পড়াবো। কিন্তু আমি আজকে আর এটা নিব না, আমি এটা নেক্সট ক্লাসে নিব। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, আপনারা আপনাদের নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন, আমাকে বলতে পারেন যে যারা ইংরেজি শিখতেছেন বিভিন্ন জায়গা থেকে, শিখতে পারছেন না, পারেননি, কেন পারেননি, কোথায় সমস্যা, সেটা আমাকে বলতে পারেন। আমার ফ্রি ক্লাসগুলো দেখছেন, ভালো লাগছে, তাই তো আপনারা অ্যাডমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন টাকা দিয়ে। তো আহ, আপনাদের মেইন প্রবলেমটা কোথায় হয়, কেন হয়, এটা যদি আপনারা বলতে চান তো বলতে পারেন, আমি শুনবো। আমি আপনাদের সলভ করে দিব প্রত্যেকটা বিষয়। আমার সাথে জাস্ট লেগে থাকবেন, কোঅপারেট করবেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট ইউর বেনিফিট উইদিন ভেরি শর্ট টাইম। তো এখন যদি কোশ্চেন থাকে, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, যে কেউ আমার সাথে কথা বলতে গেলে বা কোশ্চেন করতে গেলে। এইখানে দেখেন গুগল মিটে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, এইটাতে একটু প্রেস করবেন। আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব। তা নাহলে একসাথে কথা বলে উঠলে হবে না। এখানে রেইজ হ্যান্ড অপশনটা দেখেন। রফিকুল ইসলাম, বলেন। থ্যাংক ইউ স্যার। আপনার একটা ফ্রি ক্লাস ছিল, 7টা ফ্রি ক্লাসের ভিতরে আমার 6টা করার সুযোগ হয়েছিল, আমি 6টাতে অ্যাটেন্ড করতে পারছিলাম। আমার পেইড কোর্স আজকে প্রথম শুরু হলো। তো অ্যাকচুয়ালি আসলে ইংরেজি
এই যে আমরা অনেকে হয়তো অনেক জায়গা থেকে টুকটাক শেখার চেষ্টা করি বা দীর্ঘদিন নিজেরা পড়ার চেষ্টা করছি বা পড়েছি, কিন্তু আমরা ইংরেজি যতটুকু জানি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হলো আমরা যতটুকু জানি সেটা হলো একটা ডিস্ট্রাকশন সিস্টেমে। অর্থাৎ কিছু যে আপনি টেন্স বলেন, ভয়েস বলেন, এটা অল্প অল্প জানি, কিন্তু এগুলো যে একটা ল্যাঙ্গুয়েজের প্রপার ভাব প্রকাশের জন্য, সেটা আমার যখন স্পোকেন ইংলিশ হোক কিংবা রিটেন ফর্মে হোক, যে ডট গুলো যে কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো যে একটা ডিস্ট্রাকশন হলো, যে একটা ডট গুলো আছে, সেই ডট গুলো যে কানেক্ট করতে হয়, এটা আসলে ডেফিনেটলি আপনার কাছ থেকে মনে হয়েছে এই কয়দিনের আমার কাছে যে এটা একটা আমার জন্য একটা অনবদ্য মানে শেখার জায়গা, যে আমরা চাচ্ছি ওই ডট গুলো কানেক্ট করে যাতে একটা সুন্দরভাবে ফ্লুয়েন্টলি আমাদের কাছ থেকে ভিতর থেকে আসে। এটা আমার কাছে মনে হয়েছে আপনার এই লার্নিং এর ভিতরে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। মেইন বিষয়টা হচ্ছে আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারছি। প্রবলেম এইটাই, আমরা টেন্স শিখি, টেন্সের ডেফিনেশন শিখি, স্ট্রাকচার শিখি, বাট অ্যাকচুয়াল বিষয়টা মূলত কি এটা আমরা জানি না। টেন্সটা যে একটা ভার্বের ফর্মের চেঞ্জ এটা আমরা বুঝি না। আর সব থেকে মেইন বিষয়, আমরা এতটুকু শিখে বসে থাকি, আমরা কোনোদিন সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না আমাদের রিয়েল লাইফ কনভারসেশন বা রাইটিং এ। আমার এখানের বেনিফিট হচ্ছে সেইটা, আমি কিন্তু যাই শেখাই না কেন সেটাকে আমি আপনার প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করে দেখাবো। এবং সেটাই আমি এই ফ্রি ক্লাসেও আমি বলেছি, তাই না? এইটা আপনারা আমার এখান থেকে পাবেন, এটা হচ্ছে মেইন বিষয়। আপনি যদি সেটাকে অ্যাপ্লাই করতে না পারেন আপনার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে, প্র্যাকটিক্যাল কনটেক্সটে, তাহলে তো আপনি শিখতে পারবেন না ভাষা। এইটা আমি করাবো। ইমতিয়াজ ইসমাইল, বলেন। আনমিউট করেন। আবু জাহের, বলেন। আসসালামু আলাইকুম। স্যার, আপনি যেটা বললেন আজকে, যে আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করব, যেমন সেন্টেন্স, তারপর হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, পার্ট অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডেল, সেমি মডেল, প্যাসিভ, এগুলোর উপরে তো আমরা মূলত ফোকাস করব, রাইট স্যার? হ্যাঁ, মডেল না মডেল, মডেল। হ্যাঁ। আমার মেইনলি যে প্রবলেমটা আছে, সেটা আসলে আমি একটু শেয়ার করি। আমার যে জড়তা, মানে বলতে সমস্যা। এর আগেও আমি আপনার সাথে যুক্ত হয়েছি, আপনি আবার আমাকে সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। তো এখন হচ্ছে স্যার, আজকে আমরা আপনি যেটা কভার করলেন সেটা হচ্ছে সেন্টেন্স, রাইট? আর হচ্ছে এখন আপনি কি আমাদেরকে এক্সট্রা যেটা বললেন, যেটা আপনি ওই যে বার তথা ওয়ার্ডের কথা যেটা বললেন, ওয়ার্ড বিল্ডিং, এটা কি আপনি আমাদেরকে কোনো বাড়ির কাজ দিবেন বা এটা কোনো এটা পড়তেছেন? নেক্সট নেক্সট ক্লাস থেকে দিব। এটা যখন মেইন গ্রামার সেশন গুলো শুরু করবো তখন থেকে দিব। আর আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও, যদি কারো সমস্যা না থাকে, বইটা নেওয়ার। কারণ আমার নিজের লেখা বই, আপনারা আমার ক্লাসই করছেন, বইটা যদি কাছে থাকে একদম গোছানো পদ্ধতিতে সবকিছু পাবেন, ধারাবাহিকভাবে সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। যাদের সমস্যা আছে, জাস্ট ভর্তি হয়েছেন, হয়তো এখন নিতে পারছেন না, তারা একটু লেট করে নিয়েন, সমস্যা নেই। আমি সবগুলো ক্লাসে রেকর্ড পিডিএফ দেবো। বাট একটা হার্ড কপি বই হাতে থাকলে পড়াটা আরো অনেক অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক দূর এগোনো যায়। আর এই বই এত সুন্দর করে আমি এটা ইয়ে করে দিয়েছি, এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, এতটুকু বলতে পারি। আপনি 2,000 টাকাতে একটা কোর্স করছেন, কোর্স 2 মাস বা 3 মাস পরে শেষ, কিন্তু একটা বই সারা জীবনের একটা সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। আর যেহেতু আমার ক্লাসই করছেন, আমার লাইভ ক্লাস করছেন, আমার লেখা বই, এটা আপনার কাছে থাকলে আপনার এই পড়াটা সত্যিকার অর্থে ইফেক্টিভ হবে। কারণ ওই বইটা থেকেই আমি সবকিছু পড়াই। ঠিক আছে, যদি পারেন ঠিক আছে, নিয়ে নেওয়ার আপনাকে চেষ্টা করবেন। ওখানে বইটাই বই- আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা নাম্বার দিয়ে জানাই দিবেন, আমি বই পাঠিয়ে দিব। 500 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ 120 টাকা সারা বাংলাদেশে। টোটাল 620 টাকা দিয়ে যে কোনো প্রান্ত থেকে আপনারা রিসিভ করতে পারবেন, 2 থেকে 3 দিনের ভিতর পেয়ে যাবেন। অথবা আমার ওয়েবসাইটের একটা লিংক দেওয়া থাকে, ওইখানে আপনার নাম ঠিকানা দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়, বা আমার নাম্বারে আপনি জানাই দিলেই হবে। পারলে একটু নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এটা কতটা ইফেক্টিভ হয় আপনার জন্য। এই যে আজকে যা দেখালাম, এই যে থিওরিটিক্যাল পার্ট, আমি তো এই তো ধরে ধরে পড়াতে গেলে অনেক সময় লাগে। বাট এটা যদি আপনি একবার একটু পড়েন, এটা যে কতটা মানে ধরে রাখতে পারবেন আপনি, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। হ্যাঁ, তো এটা পারলে একটু নেওয়ার চেষ্টা করবেন যদি পারেন আর কি। আমি কাউকে ফোর্স করি না বা জোর করি না। আচ্ছা, এমডি হাফিজুর রহমান, বলেন।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা বিষয় জানার। একটা, ফার্স্ট বিষয়টা হলো যে আমি আপনার সাথে কথা বলছিলাম যে আমাদের একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকবে, ওইখানে আপনি অ্যান্সার দিয়েছিলেন 30 জন থাকবে, হ্যাঁ, বাট আজকে দেখতেছি 60 জন। হ্যাঁ, সেটার কথা আমি এই একটা ফার্স্টেই বলেছি। এটার উত্তর আমি ফার্স্টে দিয়েছি না। আচ্ছা, তাহলে হয়তো আমি ফার্স্টে ছিলাম না, আমি হ্যাঁ, জয়েন করতে একটু লেট হয়েছে। এরপরে আরেকটা কোশ্চেন, সেটা হলো যে স্যার, যে আমরা যে এই যে প্রতিদিন যে ক্লাসটা করতেছি, ক্লাস শেষে আপনি পিডিএফ ফাইলটা দিচ্ছেন, হুম, কিন্তু আমার একটা ইয়ে ছিল যে নেক্সট মানে আগামী যে ক্লাসটা হবে সেই পিডিএফ ফাইলটা যদি একদিন আগে দিয়ে দেন তাহলে আমরা ওইখান থেকে পড়তে পারি না, করা যায় কিনা একটু দেখবেন। আর আরেকটা বিষয় যে আমি আরেকটা জায়গায় কিছুদিন 14-15 দিন ক্লাস করছিলাম, বাট পরে আর আমি আর ওদের দৌড়ের সাথে আমি আর যাইতে পারি নাই, যার কারণে সাইডে চলে আসছি। তো সেই জায়গাটায় প্রবলেম ফেস করছিলাম যে যাই পড়ায় ধরেন আমরা পড়ি, বাট আমরা এই স্ট্রাকচার বলেন, সেন্টেন্স বলেন, ভার্ব বলেন, এগুলো পড়াশোনা করে কিন্তু সবাই আসছে। হয়তো আমাদের জড়তাটা রয়ে গেছে যে আমাদের ওই জিনিসটা প্র্যাকটিস নাই। তো প্র্যাকটিসের জন্য 2 জন বা 3 জনের একটা করে গ্রুপ করে দিলে মনে হয় আমাদের জন্য ভালো হয়, এটা হয়তো বা আপনি দেখবেন। এই আমার তিনটা কথা আর কি, একটু জানতে চাই যে আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতটা। এগুলো সবই পাবেন। এই যা 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 বলছেন, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা দরকার তার সবকিছুই পাবেন। এগুলো আমি একদম শুরুতেই বলছি যে আমি তো এই পর্যন্ত 71টা ব্যাচ চালায় আসতেছি। তো আমি যেভাবে করি, যেভাবে এগোই, জাস্ট আমার সাথে কোঅপারেট করে চলেন, আপনি ডেভেলপ করতে পারবেন। এখন এই এই যে এখানে যে স্টুডেন্ট গুলো দেখছেন, অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আর পিডিএফ ফাইল নেবে, বাট আমি বলছি ফার্স্টের দিকের ক্লাসগুলোতে জয়েন করতে, তাহলে কনসেন্ট্রেশনটা পাবে, বিষয়গুলো বুঝতে পারবে। আর এখন যেটা আমি পড়াচ্ছি এটা হচ্ছে আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি, আপনি শুনতেছেন। আপনি এখানে 30 জন থাকেন, 50 জন আর 200 জন, আমি তো আপনাকে মিউট করে রেখেই পড়াচ্ছি। আর এই ক্লাস শেষে আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি। এখানে তো কেউ আপনার বাড়ির জায়গা দখল করতেছে না, করতেছে না। তাহলে কি 30 জন? কি 30 জন হচ্ছে যখন আমি মেইন স্পোকেনের সেশন শুরু করব। মেইন স্পোকেন মানে কি? তখন আমি ক্লাস নিব না, আপনাকে দিয়ে কথা বলাবো, আপনাকে দিয়ে রিডিং প্র্যাকটিস, কনভারসেশন, স্পিকিং প্র্যাকটিস করাবো। তখন 30 জন না, 10 জন, 15 জন, 5 জনের সেশনও থাকে, গ্রুপও থাকে। বুঝতে পারছেন কি বললাম? এখন তো আর আপনি আমাকে কিছু বলছেন না, জি আপনাকে জি, না যখন ঠিক বলতে আছে হবে, তাহলে। আপনার যখন স্কোপ থাকবে, আগে হ্যাঁ তো আমাকে পড়াতে দিতে হবে, আমাকে শিখাতে দিতে হবে, আমাকে জানাতে দিতে হবে, তারপরে আপনার কাজটা আসবে। তখন এত স্টুডেন্ট থাকবে না, কখনো থাকবে না, এভাবে করি না আমি। তো সেইভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন। আর পিডিএফ ফাইল যেটা আগে দেওয়ার কথা বলছেন, আমি আবারও বলছি, পারলে বইটা নেওয়ার চেষ্টা করবেন। পিডিএফ ফাইল, ইন্ডিভিজুয়াল ফাইল, এটা আপনারা পাবেন, এটা আপনাদের থাকবে, সমস্যা নেই। বাট বইটা থাকলে আপনারা এই যে কথাটা বলছেন আগে থেকে পড়ে নেওয়া, এইটা আপনি নিতে পারবেন, এই ধারাবাহিকতাটা আপনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আপনাদের কনভারসেশনে গ্রুপ থাকবে, বাট আগে একটু ধৈর্য ধরতে হবে, আগে আমাকে পড়াতে দিতে হবে, বোঝাতে দিতে হবে, শিখাতে দিতে হবে, না হলে আমি এগোতে পারবো না। কারণ আপনারা নিজেরা যাই করতে যান না কেন, বারবার ভুল হবে, সেই ভুলটা আমি যদি ধরায়ও দেই আপনি সেটা বুঝতে পারবেন না। কারণ এই ল্যাঙ্গুয়েজে ডিটেলসে অনেকগুলো জায়গা আছে বোঝার, সেটুকু আমাকে আমার মতো করে বোঝাতে দিতে হবে। বুঝতে পারছেন? এই যে আজকে যে ক্লাসটা আমি নিলাম, নতুন অনেকগুলো বিষয় আপনি পেয়েছেন না, বা জানতে পারছেন না, নিতে পারছেন না। তো এইভাবে এগুলোকে একটু নিতে হবে, আগে ইনফরমেশন গুলো একটু আপনাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে? স্যার, আজকে কি হোমওয়ার্ক আছে কোনো কিছু? না, আজকে নেই। এরপর বলেন, আবুল জাফর হোসাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি আপনার থেকে থ্রি ক্লাস গতকালকে আর পরশুদিন আমি দুইটা ক্লাস করছি, আপনার দুইটা ক্লাস তো অবশ্য তো আপনার ক্লাস সবকিছু দেখে আমার ভালো লাগছে যে হয়তো আপনার কাছ থেকে আমি ভালো কিছু শিখতে পারবো। আমরা সেকেন্ড গ্রামার এগুলো আমরা যখন শিখতে পড়াশোনা করছি তখন থেকে আমরা সবাই কম বেশি এগুলো শিখে থাকি। হুম, আমাদের সঠিক ব্যবহারটা, যে টেন্সের যে সঠিক ব্যবহারটা, যে rules, মনে করেন যে অনেকেই শিখায়, সেখানে পুরো আমরা এটা ধরে রাখতে পারি, কারণ হুম, তো আমাদের মনের মতো করে কেউ বলতে পারে না বা বুঝাইতে পারে না, কিন্তু ধরে রাখতে পারে না। যেমন আমার কথাই বলি, এই একটা সেন্টেন্স যদি থাকে, আমি সেটার ওয়ার্ড যারা থাকে আমি তার বাংলা নিজে ক্যাপচার করে বের করে ফেলতে পারি। কিন্তু আমি যে একটা ওয়ার্ড তৈরি করবো নিজে থেকে ইংলিশ, ক্ষমতা আমার নেই।
একটা ইংলিশ ওয়ার্ডের বাংলা আমি করতে পারি, যদি আমার সবগুলো ওয়ার্ড জানা থাকে, আমি সুন্দরভাবে এদের বাংলা বলে দিতে পারি। কিন্তু আমি নিজে থেকে কোন ইংলিশ মতো যে বাংলা দিয়ে হোক আর ইয়ে হোক এটা শুনতে। পারবেন, সবকিছুই পারবেন ইনশাল্লাহ। ক্লাস করতে থাকেন, দেখতে থাকেন, সবই পারবেন, কোথাও সমস্যা হবে না, ঠিক আছে? সবকিছুই পেরে যাবেন। ওকে, মোতাহের খান। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা খুবই ভালো লাগলো। বা এর আগে আমি ফ্রি ক্লাস মানে বেশিরভাগ সময় অ্যাটেন্ড করেছি। আর একটা সমস্যা হলো আমি এই রিডিং গুলো পড়তে পারি, মানে বলতে পারি, এইগুলো বুঝতে পারি। অবশ্য আমি কিন্তু স্পোকেন বলতে পারি না, বা স্পিকটা আমার মুখ থেকে বার হয়। হয়ে যাবে, হয়ে যাবে, ক্লাস করেন, হয়ে যাবে। স্পোকেনের মেইন সেশন গুলো যখন শুরু করব, অনেক অনেক প্র্যাকটিস করাবো, সবকিছুই পারবেন, ঠিক আছে? আমার কর্মক্ষেত্রে আমার একটি জড়তা হয়ে থাকতে হয়। আমি গ্লোবালি কোনো মিটিং এ অ্যাটেন্ড করি, কিন্তু আমি কিছু বলতে পারি না। এটা খুব মানে আমার জন্য বুঝতে পারছি। বিষয় হয়। আমি একটা মোটামুটি অধিষ্ঠিত পদে কাজ করি। সেকেন্ডলি হলো স্যার, আমাকে যদি একটা আপনার এই বইয়ের তো করে দেন, মানে হ্যাঁ, কলকাতার আমি ভিতরে চেষ্টা চেষ্টা কোনো করবো, প্রকার। আমি চেষ্টা করবো, দেখি। স্যার, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, নারায়ণ মান্না। স্যার গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনার ক্লাসগুলো স্যার ওই প্রায় ফলো করি আমি। হুম। অনেক কিছু ডাউট আছে, কিন্তু এই মোডাল ভার্ব সেমি মোডাল ভার্ব যেগুলো আমি অনেক ক্লাস অন্যান্য সোর্স থেকে দেখেছি, যেগুলো সহজভাবে বুঝতে পারি না, কিন্তু আপনার ক্লাসগুলো ফলো করার পর অনেকটা শিখেছি। এগুলোর প্রত্যেকটার উপরে ডিটেলস ক্লাস থাকবে, তখন আরো সুন্দরভাবে নিতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলস ক্লাস থাকবে। ক্লাসগুলো মানে ওই কি ক্লাসগুলো দেখে আমার খুবই ইন্টারেস্ট লেগেছে, সেই জন্য হ্যাঁ, হ্যাঁ। যাতে আরো কিছু শিখতে পারি, সেই জন্য আমি মানে ওকে। ওয়েস্ট বেঙ্গল থেকে কথা বলছি। আর একটা ব্যাপার, স্যার যদি একটু বইয়ের ব্যবস্থা করে দেন হ্যাঁ, হ্যাঁ, আমি খুবই দেখবো, দেখবো, আমি দেখবো, ঠিক আছে। গ্রেটফুল স্যার। আর না হলে সবই ঠিক আছে। ওকে, রাজেশ। নমস্কার। হ্যাঁ, বলেন। আমি আপনার এই 7টা জিনিস এক এক করে লিখলাম, আর 7টা জিনিস ভালো করে বুঝেছি। টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, আমি ভার্বে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, আমি আপনার লং সেন্টেন্স বাড়াতে পারি। করে ভার্বের ফর্ম গুলো করে আমি ভার্ব গুলো বাড়াতে পারি। টেন্সটা হচ্ছে 12টা বুঝলাম, মডেল অ্যান্ড সেমি মডেল 18টা রয়েছে, এটা বুঝলাম। ভয়েসটা আপনি হচ্ছে অন্যদিন শুরু করবেন বললেন। এখানের মধ্যে পার্টস অফ স্পিচ একটা বলেছেন 3 নম্বর পয়েন্ট, ওটা হচ্ছে কি জিনিস আর এটা কি, তা আমি ঠিক বুঝতে পারি। পার্টস অফ স্পিচটা কি অন্যদিন বলা হবে, বা এটা হ্যাঁ, কি হ্যাঁ, জিনিস? আগামী বাকি আমি 6টা বুঝে গিয়েছি। আগামী পরশু দিনের ক্লাসে এটা নিয়ে আমি কথা বলবো। আমি যখন একটা সেন্টেন্স তৈরি করি, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমি আইটাকে বলছি সাবজেক্ট, তারপরে আই ইট রাইস, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটাকে বলছি অবজেক্ট। ওই যে সাবজেক্ট আর অবজেক্ট যেটা বললাম, ওইটাকে বলা হয় কম্পোনেন্ট অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের এলিমেন্ট, উপকরণ। কিন্তু ওই আই যে ওয়ার্ড, ওই ওয়ার্ডটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ একটা প্রোনাউন, রাইস একটা নাউন। পার্টস অফ স্পিচ এর মানে হচ্ছে স্পিচের পার্ট। স্পিচ মানে কি, কথা বা বাক্য, আমরা মুখ দিয়ে যাই বের করি। তাহলে আমি যখন একটা সেন্টেন্স তৈরি করি, একটা সেন্টেন্সের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ডস, শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা প্রকাশ করা হয়, তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন, ওয়ার্ড। ওই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব। এগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আবার প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। এগুলোর কিছু কিছু ফাংশন আছে। কনজাংশন আলাদা দুইটি ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে, জোড়া লাগায়। তো এগুলো যখন আমি ডিটেলস ক্লাসগুলোতে পড়াবো, ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক ভালো কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে? এগুলো দেখাবো, এগুলো হচ্ছে ওয়ার্ডের ফাংশন। একটা সেন্টেন্স যখন গঠিত হয়, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্ট হচ্ছে, এগুলো বোঝায়। ওকে, নেক্সট অন মহিউদ্দিন খান, বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। যে আমরা যে ক্লাসগুলো করব, যে ভার্ব গুলো শিখায়, মানে যে ভার্ব থেকে আপনি ক্লাসগুলো নিবেন, এই ভার্ব গুলো আমাদের যদি একটু বেশি শিখানো হতো, আর হলো এই ফনিক্স এর যে ইয়েটা আর কি, মানে উচ্চারণ, হুম। মানে আমরা যে উচ্চারণটা, এই ফনিক্স এর ক্লাস আমাদের যদি উচ্চারণ গুলো একটু শিখানো হতো, তাহলে মনে হয় কথা বলতে আমাদের জন্য সহজ হতো বিষয়টা একটু। শিখাবো শিখাবো, সবই থাকবে, সবই থাকবে, ডোন্ট ওয়ারি। ক্লাস হবে হলো সোমবার, বুধবার আর আপনাদের ক্লাস টাইমটা রবি মঙ্গল বৃহস্পতি শুক্র হবে, বাট এই সপ্তাহের যে ক্লাসটা এটা হচ্ছে এই টাইমটা মেনটেন করে একটু করতে হবে, অর্থাৎ সোম, আজকে বুধ, শুক্র, ঠিক আছে? জি স্যার, আমি, এই সপ্তাহে শুধু। হ্যাঁ এই সপ্তাহে আমি রুটিন দিয়ে দিব, আমি লিখে দেবো, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Okay. আসসালামু আলাইকুম। কায়সার কায়সার মাজেদ, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আশা করি ভালো আছেন। আমি একজন সৌদি প্রবাসী। আসলে স্যার আমার আজকে নেটের মেয়াদ চলে যাবে এটা আমার মনে ছিল না। আমি ক্লাস অর্ধেক থাকাকালীন অবস্থায় নেট শেষ হয়ে গেছিল। তো আমি নেট কিনতে কিনতে আসলে ক্লাসটা প্রায় শেষের দিকে। স্যার আসলে কথা বাড়াবো না, বলতে যে আমরা আসলে যারা মানে বাইরে আছে ওরা তো আসলে বইটা কপি পাবো না, তা আমাদের জন্য পিডিএফ ফাইলের কোনো ব্যবস্থা করা যায় কিনা বলতে। এটা প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল পিডিএফ পাবেন, বাট বইটা অনেক বড় একটা বই, তো এটা একসাথে পিডিএফ করা ওইভাবে পসিবল না। তারপর আমি দিয়ে দিব, আমি আপনাদেরকে যেখানে যেটা প্রয়োজন হয় আমি দেখবো, টেনশনের কারণ নেই, সব ম্যাটেরিয়ালসই পাবেন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো থাকেন সবাই, দ্যাটস অল ফর টুডে। আর যদি কার কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, জানান, আমি কথা বলে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, গুড নাইট টু অল অফ ইউ।